শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রী এবং উপস্থিত রয়েছেন আমাদের বরিষ্ঠ সন্ন্যাসী আত্মোৎসর্গের মহান ব্রত নিয়ে, যিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে অর্থাৎ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন কর্মযজ্ঞে নিজেকে উৎসর্গ করেছিলেন, শ্রী শ্রীমৎ রবীশ্বরানন্দ পুরী মহারাজ। উপস্থিত রয়েছেন ভোলাগিরি আশ্রমের সুযোগ্য মহন্ত শ্রীমৎ উমেশানন্দ ব্রহ্মচারী মহারাজ, এবং উপস্থিত রয়েছেন আমাদের শ্রীমান কুশল বরদ চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সভাপতি সনাতন বিদ্যার্থী সংসদ এবং সহযোগী মুখপাত্র সনাতন সম্মিলিত সনাতনী জাগরণ জোট। উপস্থিত ভক্তবৃন্দ, তো এই রংপুর ঐতিহাসিকভাবে অত্যন্ত সমৃদ্ধ একটি জনপদ, যেখানে সনাতনী শাসন ব্যবস্থার 4টি বর্ণাশ্রমের অন্যতম ক্ষত্রিয়দের একটি বিশাল বিচরণ কেন্দ্র, এবং ইতিহাস ঐতিহ্যে অনেক মনীষীদের এখানে জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধে অনেক শহীদদের অবদান রয়েছে, এবং সমসাময়িক গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনে শহীদ আসাদ সহ অনেক কৃতি ব্যক্তিরা আত্মাহুতি প্রদান করেছেন। সর্বোপরি সনাতনীদের জন্য গৌরবের বিষয়, এখানে মাতা বোধেশ্বরী ভ্রামরী দেবী আমাদের 5টা শক্তিপীঠের একটি অন্যতম রয়েছে, এবং এই স্থানে এই বৃহত্তর রংপুর জেলা বিভাগেই কান্তজির মন্দির রয়েছে, যেটি আমাদের ইতিহাস প্রসিদ্ধ স্থান, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের ভজনস্থলী। তো এইগুলো সত্যিই, এই ইতিহাসগুলো আমাদেরকে অনুপ্রেরণা প্রদান করে। বিজ্ঞানের 2টি উপাদান, একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। তো লিখিত উপাদান হচ্ছে ইতিহাস, অলিখিত উপাদান হচ্ছে গবেষণাগারে আবিষ্কৃত বিষয়সমূহ। তো কি আবিষ্কার করবেন যদি আপনি কতটুক এগিয়েছেন, প্রগতি কতটুক সাধিত হয়েছে সেটা নিরূপণ করতে না পারেন? ইতিহাসের উপর আধার করেই আপনি আপনার প্রগতি নির্ণয় করবেন। আমাদের পূর্বজরা অনেকে হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়েনি। যেই মহীয়সী নারী, বাঙালি নারী, তার জীবন উৎসর্গ করে ঘেরাটোপ থেকে বেরিয়ে বাঙালি মহিলাদের শিক্ষা ব্যবস্থাকে প্রশস্ত করেছেন, সে মহীয়সী নারী বেগম রোকেয়া, যার স্মৃতিধন্য এই পীঠস্থান। তো তিনিও হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি, আমরা পেয়েছি। তো এটা খুব গৌরবের বিষয় না? হ্যাঁ। আর আমাদের পূর্বজরা পড়ালেখা করেনি, ভার্সিটিতে আসেনি, এটি খুব লজ্জার বিষয় না? কি মনে করেন? কারা কারা মনে করেন? একটু হাত তুলবেন। আপনাদের পূর্বজরা ইউনিভার্সিটিতে পড়েনি, উচ্চ বিদ্যালয়ে যায়নি, এটি লজ্জার ছিল। কারা কারা মনে করেন? একটু হাত তুলবেন। আমাদের পূর্বজরা আগে সোনার প্লেটে খেত, জানেন এটা? প্রত্যেকের ঘরের আসবাবপত্র ছিল স্বর্ণের। তো উন্নতি এত বেশি হয়েছে, পরে আসলো রূপার। রূপার স্থান দখল করলো তামা, তামার স্থান দখল করলো কাঁসা, কাঁসার স্থান দখল করলো পিতল, পিতলের পরে আসলো অ্যালুমিনিয়াম, তারপরে আসলো স্টিল, এখন প্লাস্টিক, শেষে ওয়ান টাইম। অনেক বেশি উন্নত হয়ে গেছে, ঠিক না? কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? আচ্ছা, মনে হয় এটা ইউনিভার্সিটির শিক্ষায় মনে হয় ভুল তথ্য না? উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিত ব্যক্তিদের কাছে এই ওয়ান টাইমে চলে আসা এটা উন্নতির কথা না? আপনারা উল্টো বলছেন কেন? আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের মৌলিক চেতনা থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে। শিকড় ভূমি থেকে
উত্থিত হয়ে গেছে। সুতরাং যে কোনো বাতাস আমাদেরকে টলিয়ে দিতে পারে। যেই গাছের শিখর ভূমির মধ্যে প্রতীত থাকবে না, সেই বৃক্ষটি হালকা বাতাসেও ঢুলে পড়বে। ঠিক বলছি না ভুল বলছি? এখানে যত না ছেলে মেয়ে এসছেন, যদি এখানে আমরা না এসে কোনো ব্যান্ডের ভালো শিল্পী আসতো, উন্মাদনাটা আরো ভালো হতো না খারাপ হতো? আরো ভালো হতো। এখন হয়তো আমরা আছি বলেই বলছেন খারাপ হতো। আমরা পরিবেশ ভেদে রূপ পাল্টাই। ঠিক বলছি না ভুল বলছি? সিনেমা হলে গেলে কেউ কি সিনেমা না দেখে ছেড়ে আসবেন? আচ্ছা, আর মন্দিরে আসলে প্রার্থনা কমপ্লিট না করেই চলে যাবেন। ঠিক বলছি না ভুল বলছি? পরীক্ষা থাকুক, রাজনীতি থাকুক, যাই থাকুক। আর যদি বলেন পজিশন পাবেন, একমাত্র ব্যতিক্রমী জাতিগোষ্ঠী হিন্দু, যে তার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে ভুলে গিয়ে নিজের ধর্মকেও বিলুপ্ত করে সুযোগ এবং সুবিধাটার জন্য মুখিয়ে থাকবে। আমি এই রংপুরে হয়তো 3 বার আসলাম। আগের 2 বার আসছিলাম আমাদের তারাগঞ্জ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এবং আরেকটা মিটিংয়ে। তো তৃতীয়বার এখানে আসলাম। আমার যে উপলব্ধি, আমি মনে করেছিলাম যে আপনারা অনেক উদ্দীপ্ত, আপনাদের চেতনা অনেক উন্নত, প্রখর এবং সনাতন ঐতিহ্যে আপনারা আপোষহীন হবেন এবং ছাত্রদেরকে তার উত্তরাধিকার দেখে অনেক বেশি আনন্দিত হয়েছি যে আপনারা একটা অস্থায়ী মন্দির নির্মাণ করতে পেরেছেন। এজন্য ধন্যবাদ জানাই। তো প্রশ্নটা হচ্ছে, তো এখানে আমি যেই কথাটি বলছি, আমরা সেই পূর্বজদের ঐতিহ্যের উত্তরাধিকার। কবিগুরু রবীন্দ্রনাথ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েনি। যাকে জাতীয় কবি বলে আমরা গৌরব করি, সে কাজী নজরুল ইসলামও মাধ্যমিকের দরজায় যায়নি। তারাই কিন্তু আপনাদের প্রতিকৃত। কিন্তু বর্তমান সময়ে আমরা একটা কি দেখছি, একটা ফ্যাশন বলবো, একটা চলমান গতি দেখছি। সেটা কি? পূর্বজরা যা করেছে সব ভুল করেছে, আমরাই শুধু সঠিক করছি। ঠিক বলছি না ভুল বলছি? এই ধরনের ধারণা পারিবারিক, সামাজিক, আধ্যাত্মিক এবং রাষ্ট্রীয় জীবনকে বিপর্যস্ত করছে। আজকে আমরা রংপুরে এসেছি, আমার খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে। আমরা ভোরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছি। আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি, আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে। আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি, হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা বোঝার জন্য তো আর কোনো ক্লাস বা কোনো প্রুফ দরকার হয় না। যেই সন্তরা আত্মোৎসর্গিত জীবন যাপন করছেন, এই যে রবিশানন্দ মহারাজ, মেজর জিয়া যেই সেক্টরের দায়িত্বে ছিলেন, সে সেক্টরের অধীনে উনি মুক্তিযুদ্ধ করেছেন। তো যেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ আত্মোৎসর্গ করেছেন এবং বর্তমান যে অভ্যুত্থান হয়েছে, এখানেও হাজার হাজার আত্মোৎসর্গ করেছেন। তো হাজার হাজার আত্মোৎসর্গকে আমি স্বীকৃতি দেব, সম্মান দেব, মর্যাদা দেব, তাদের অবদানকে স্মরণ রাখবো। তাই বলে কি 30 লক্ষ শহীদের আত্মত্যাগকে ভুলে যাব? এই শিক্ষা কি আমাদেরকে এই আধুনিক শিক্ষা বা উন্নত শিক্ষা দিতে পারে? তো প্রশ্নটা হচ্ছে, যেই সন্তরা নিজের পারিবারিক জীবনগণ্ডি বাইরে এসে, একমাত্র সনাতন ধর্মের সন্তরা কোন ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করে না, প্রতিটি ধর্মের প্রতি সম্মান দিতে শেখায়, প্রতিটি আদর্শকে মূল্যায়ন করতে শেখায়, তো তারা যদি এরকম উৎপীড়নের মুখে পড়ে এবং আমাদের কণ্ঠকে রোধ করার প্রচেষ্টা করা হয়, তাহলে এটা কোন ধরনের স্বাধীনতা এসে আমরা পড়েছি?
আমাদেরকে অনেকে প্রশ্ন করছে যে আপনারা আগে কোথায় ছিলেন। আমার মনে হয় তারা বাংলাদেশে কেউ ছিল না, কারণ বাংলাদেশ থেকে সবাই পালিয়ে গিয়েছিল। আজকে তারা বাংলাদেশে কেউ বুদ্ধিজীবী, কেউ তারা বাংলাদেশের নির্ণায়ক, যারা দেশেই ছিল না। কিন্তু আমরা বিগত সরকারের কথাই যদি বলি, 12, 18, 16, 21-এ আমরা আন্দোলন করেছি, সারা বিশ্বকে জানিয়েছি। অথচ এই আন্দোলনগুলোর কোনো স্বীকৃতি আমরা পাই না, না মূল্যায়ন আছে। কেন? কারণ আমরা সনাতনীরা ইতিহাস বিবর্জিত জাতি। আমরা ইতিহাসকে খুব দ্রুত ভুলে যাই, আমরা বর্তমানে হারিয়ে যাই। এই পরিস্থিতি উত্তরণ হওয়া খুব জরুরি। আমাদের ঘুমন্ত অবস্থা থেকে জাগা দরকার। আপনি যদি ঘুমের মধ্যে আগুন ধরে তাহলে পুড়ে অঙ্গার হয়ে যাবেন, আর যদি জেগে আগুন ধরার পরেও কিছুটা পালিয়ে বেরিয়ে কিছু অঙ্গ প্রত্যঙ্গকে হলেও সুরক্ষা দিতে পারবেন। এই জন্য ভগবান বলছেন কুতস্ত্বা কশ্মলমিদম বিষমে সম উপস্থিতম অনার্যম জুষ্টম অসর্গম অকীর্তি কর্মর্জুন। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে শহীদ আবু সাইদ তিনি দেহত্যাগ করেছেন, আত্মবলিদান করেছেন। কেন করেছেন? ওনার নিজের জন্য করেছেন? এই যারা যুবক, যারা ভবিষ্যতের উত্তরাধিকার হবে, তাদেরকে একটা আদর্শিক প্রজন্মের বোধ বা চেতনা প্রদান করার জন্য। শহীদ আবু সাইদ নিজের জন্য কিছু করেনি, কিছু পেয়েছে? কিছু পায়নি। তো এখন প্রশ্নটি হচ্ছে যে আমাদের অতীত ঐতিহ্যের জন্য যারা জীবন দিয়েছে, বলিদান দিয়েছে, যেই পূর্বজেরা ইউনিভার্সিটিতে পড়েনি আমাদেরকে পড়িয়েছে, যেই মা বাবারা মাঠে ঘাটে কৃষি কাজ করছে, এই উত্তরবঙ্গ অধিকাংশ কৃষি নির্ভর, তো অধিকাংশ কৃষক পরিবারের ছেলে মেয়েরা আজকে ইউনিভার্সিটিতে পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এখানে এসে এত মডার্ন হয়ে যাচ্ছি যে নিজের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য, পারিবারিক মূল্যবোধ সবকিছু বিসর্জন দিয়ে আমাদের পূর্বজদের অবদানকে অস্বীকার করে আমরা নিত্য নতুন চেতনাই হারিয়ে যাচ্ছি। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো পরিবর্তনের সময় এসেছে। শহীদ আবু সাইদ সহ, শহীদ রুদ্র সহ যেই সমস্ত কৃতি হিন্দু মুসলিম এই আত্মবলিদান করেছে, এবং মুক্তিযুদ্ধে আপনি যদি দেখেন মুক্তিযুদ্ধের হিস্ট্রি, খুলনা যেই মুক্তিযুদ্ধ জাদুঘর, তাদের তত্ত্বাবধানে 64টি জেলার মধ্যে 40টি জেলার বই বেরিয়েছে গণহত্যার। সেই গণহত্যার সার্ভে রিপোর্ট বলে যে মুক্তিযুদ্ধের 2/3 শহীদ হচ্ছে হিন্দুরা। বাংলাদেশ থেকে যে কোটি শরণার্থী হয়েছে সেখানে 70% মানে 70 লাখ হচ্ছে হিন্দুরা। বাড়িঘর হারিয়েছে হিন্দুরা। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে হিন্দুদের ভূমির উপর। হিন্দুদের দানকৃত অনেক প্রতিষ্ঠানের উপর কলেজ, ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু দুর্ভাগ্য সেখানে হিন্দু ছাত্রদের না কোটা আছে, না কোনো সংরক্ষণ আছে, মূল্যায়ন আছে, না সেখানে তাদের কোনো প্রার্থনালয় রয়েছে। এগুলো হয়েছে কেন? কাণ্ডজ্ঞান বিবর্জিত হওয়ার কারণে। তো এখানে সনাতন বেদান্তি সংসদ, ইসকন, বিভিন্ন সংগঠন, চৈতন্য সাংস্কৃতিক সংঘ, বিভিন্ন সংগঠন কাজ করছে। বিবেকানন্দ সংঘ আছে মনে হয়, হ্যাঁ, আমি জানি না। তো যা হোক, যেসব সংগঠনগুলো নিজেদের ধর্ম, কৃষ্টি, সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে, তারা আপনাদের পূর্বজদের অবদানের প্রতি, পূর্বজদের মূল্যায়নের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে আপনাদের দৃষ্টিভঙ্গির সেতু বন্ধন ঘটানোর জন্যই কাজ করছে। এটি যত আপনারা যুক্ত থাকবেন, আপনাদের শিকড় তত বেশি প্রতীত হবে ভূমিতে, তত বেশি শক্তিশালী হবে। যে দেখুন এখানে আমরা এসেছি, রাষ্ট্রদ্রোহ মামলা থেকে শুরু করে হেন কোনো নিপীড়ন নেই যা আমাদেরকে করা হচ্ছে না। কিন্তু এরপরেও যদি আমরা সুবিধাবাদী হতাম, কোনো রাজনৈতিক মতাদর্শের লোক হতাম, কোনো রাষ্ট্রের অনুকূলে অথবা প্রতিকূলে
কোনো রাজনীতির অনুকূলে অথবা প্রতিকূলে রুল করতাম কোনো সুবিধার জন্য, তাহলে আত্মগোপনে চলে যেতাম, নিজের সেফটির কথা চিন্তা করতাম। এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে, এই দেশকে প্রগতিশীলতার দিকে, এই দেশকে গণতন্ত্রের দিকে, পরস্পরের সহাবস্থানকে নিশ্চিত করার জন্যই আত্মত্যাগ বলেই সব রক্তচক্ষু ভয়কে উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের পূর্বজদের আমাদের সনাতন শাস্ত্রে তর্পণের কথা বলা রয়েছে। তর্পণ মানে পিতা মাতা পূর্বজদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, হৃদয়ের আরতিকে নিবেদন করা। ভীষ্মদেব দেহত্যাগ করেছেন 5000 বৎসর হলো, তারপরেও তর্পণের সময় ভীষ্ম তর্পণ করি। আমরা বলি ওম ভীষ্ম শান্ত নব বীরা সত্যবাদী জিতেন্দ্রিয় আবির অবাবনুত পুত্র পৌত্র চিতাম ক্রিয়াম। তো সুতরাং কেন এটি করছি? পুত্র পৌত্রম চিতাম ক্রিয়াম মানে পুত্র বা পৌত্রের যে বৃত্তি, যে ক্রিয়া, সেটি আমি অনুশীলন করছি, মানে আমরা তার উত্তরাধিকার বলে স্বীকার করছি। এই যে বঙ্গভূমি, এই বঙ্গভূমি হচ্ছে বলি মহারাজের পুত্র, 5 পুত্রের অন্যতম, বঙ্গ, অঙ্গ, কলিঙ্গ, শুম্র এবং পৌন্ড্র। তার মধ্যে এই বঙ্গের নাম অনুসারে এই বঙ্গভূমি, আমরা তাদের উত্তরাধিকার। এই বঙ্গে মহারাজ প্রতাপাদিত্যের জন্ম হয়েছে, মহারাজ শশাঙ্কের জন্ম হয়েছে, এই বঙ্গভূমিতে সূর্য সেনের জন্ম হয়েছে, প্রীতিলতার জন্ম হয়েছে, অগণিত শহীদের জন্ম হয়েছে, যারা আত্মোৎসর্গ করেছে। এখানে দেবী চৌধুরানী, ভবানী পাঠকের জন্ম হয়েছে। তো এই কীর্তিবানদের কীর্তিকে যদি আপনারা ধরে রাখেন, পরবর্তী প্রজন্ম আপনাদেরকেও ধরে রাখবে। আর আজকে যদি আপনি তাদেরকে উপড়ে ফেলেন, ভবিষ্যৎ আপনার অস্তিত্বও রাখবে না। এখনো তো তারা কোনোভাবে টিকে আছে, আর আপনাদের খোঁজও পাওয়া যাবে না। সেজন্য আমি পরিশেষে অনুরোধ করব, দয়া করে হৃদয় পরিবর্তন করুন, বিভক্তি থেকে দূরে আসুন। কে কোন সংগঠন করছেন, সংগঠনটা আপনার অন্তরস্থলেই রাখুন, বাহ্যে নয়। আমরা সকলে সনাতনী, আমরা আর্যপুত্র, আমরা এই বঙ্গের উত্তরাধিকার, এই ভূমির আমরা ভূমিপুত্র। এটি হবে আমাদের প্রধানতম পরিচয়, এবং আমরা ঋষিজ রক্তের প্রবাহ, এটি হবে আমার চেতনার স্থিতি। সুতরাং এই খ্রিস্টির, আপনি দেখুন পৃথিবীতে যত দেশ আছে, যত পর্যটকরা যায়, সবচেয়ে বেশি পর্যটন খাতে বেশি আয় হয় কোন দেশে? কে বলতে পারবেন? হ্যাঁ, কে বলতে পারবেন? পারবেন? সেই দেশটি হচ্ছে ইন্দোনেশিয়া, যেখানে এয়ারপোর্টে শুধু ইমিগ্রেশনে 8-10টা লাইন। আপনি যদি বালি এয়ারপোর্টে যান, দেখবেন 8-10টা লাইন 1.5-2 কিলোমিটার করে লম্বা। এত পর্যটক, প্রতি মিনিটে বিমান নামছে আর উঠছে। কেন এত পর্যটক সেখানে? কারণ লক্ষ লক্ষ বছরের প্রাচীন ঐতিহ্যকে তারা বিসর্জন দেয়নি। আমি যখন সে দেশে গিয়ে ঘটোৎকচের বিগ্রহ দেখে হেসেছিলাম, যে রাক্ষসের মূর্তি, ড্রাইভার গাড়ি থামিয়ে বলছে আমি আপনাকে নেব না। কেন? আপনি আমাদের জাতীয় বীরকে অপমান করেছেন। শুধু আমি কিছু বলিনি, শুধু হেসেছি। ও বুঝতে পেরেছে আমার হাসার অর্থটা। আর আমাদের দেশে প্রতিটা দিন জাতীয় বীরদের, আমাদের ইতিহাসদের ঐতিহ্যকে পদদলিত করা হচ্ছে। কেন? শুধু নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব, দয়া করে ইতিহাস, যেটি বিজ্ঞানের অন্যতম উপাদান, এটিকে ভুলবেন না। তাহলে আপনারা অন্ধকারে হারিয়ে যাবেন, এবং নিজের ধর্মকে নিয়ে কখনো দুর্বলতা ফিল করবেন না। কুতস্তকাশমালাম ইদম বিসমেশাম উপস্থিতম। ভগবান বলছে তোমার এই ধরনের মনোভাব কোত্থেকে এসেছে? অনার্যম জুষ্টম অসর্গম, যে এই মনোভাবটি হচ্ছে অনার্য উচিত, অসর্গম মিথ্যা, এবং অকীর্তি কর্মর্জুন, কীর্তিদায়ী নয়। তো সুতরাং ভীষ্মের মতো দীর্ঘ জীবন লাভ করে কি করবেন? শহীদ আবু সাইদের মতো অল্প জীবন নিয়ে, কীর্তি নিয়ে মৃত্যুবরণ করুন।
তাহলে আপনার জাতি, আপনার পরবর্তী প্রজন্ম উপকৃত হবে। আমি আপনাদেরকে বলবো, দয়া করে আপনাদের পূর্বজরা যে ভুল করেছে, অনেকের পরিবারে দেখবেন, আমি যাকে জিজ্ঞেস করি কয় ভাই, বলে এক ভাই এক বোন, হ্যাঁ, অধিকাংশ ঘরে একটা ছেলে। ওই ভুল আপনারা করবেন না, যে নিঃসঙ্গতা আর উত্তরদায়িত্বের বোঝা আপনারা বয়ে বেড়াচ্ছেন। প্রতিটি জন কমপক্ষে ৩-৪টা করে সন্তান জন্ম দেবেন। এবং আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই গতিশীল, আমরা কোনো সংস্কৃতি বিবর্জিত নই, শৃঙ্খলায়িত জাতি সনাতনীরা। আমাদের শৃঙ্খলা, আদর্শ, ঐতিহ্য দিয়ে আপনারা সকলে সংঘবদ্ধ আন্দোলন করবেন আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। এখান থেকে কখনো বিমুখ হবেন না। এটা যদি হৃদয়ে লালন করে আপনারা এগিয়ে যান, আমাদের এই আত্মত্যাগ পূর্ণতা পাবে, না হলে আমাদের এই আত্মত্যাগ জলাঞ্জলি যাবে। তো সেজন্য আমি আপনাদেরকে আর দীর্ঘায়িত করব না। আমাদের শ্রী শ্রীমৎ রবিশানন্দপুরী মহারাজ, উমেশানন্দ মহারাজ এবং আমাদের শ্রদ্ধেয় কুশল বরদ চক্রবর্তী যে আছেন, ওনারা বলবেন। আমি শুধু আপনাদেরকে আবার অনুরোধ করব, আগামীকাল মহাসমাবেশে যাবেন, যোগদান করবেন। অনেক প্রতিকূলতা আসবে। আজকে যদি শহীদ আবু সাইদ, শহীদ রুদ্র এবং শহীদ মুগ্ধ এরা যদি আত্মত্যাগ না করত, আজকে যারা ক্ষমতার মসনদে আছে তারা কি ক্ষমতার খও পেত? তো যারা আত্মত্যাগ করেছে তারা মুক্ত বাক স্বাধীনতা, মৌলিক অধিকার, ন্যায্য হিস্সা এগুলো পাওয়ার জন্যই করেছে। কিন্তু দুর্ভাগ্য, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো আমরা যেন সেই রকম না হই, আমরা একটা আদর্শিক জাতি হিসেবে গড়ে উঠতে পারি, অন্যকে আদর্শ শিক্ষা দিতে পারি। এই প্রার্থনা জানিয়ে আমি আপনাদের অনেক সময় নষ্ট করেছি এবং আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শুভ প্রণাম। ধন্যবাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে তার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। হ্যালো, শুধু এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি শ্রীমান কুশল বরদ চক্রবর্তী, প্রফেসর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠিত সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ। ওম তৎসৎ। সনাতন বিদ্যার্থী সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই আয়োজনে এবং কারমাইকেল কলেজও আছে শুনলাম। এই এত সুন্দর একটি আয়োজনে যে অতিথিবৃন্দ যারা আছেন, আমাদের এই বর্তমান যে আন্দোলন চলমান সংখ্যালঘু সম্প্রদায় আন্দোলন, সেই আন্দোলনের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু এবং আমাদের চট্টগ্রাম থেকে আরও দুজন সন্ন্যাসী মহারাজ এসেছেন, শ্রীমৎ স্বামী রবিশানন্দপুরী মহারাজ এবং উমেশানন্দগিরি মহারাজ। তো আমি, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে, আমি বক্তব্য দিব না, সংক্ষেপে দু একটি কথা বলবো। যে আজকে এই যে মন্দিরটি, এই মন্দিরটি যখন প্রাথমিক অবস্থায় ছিল তখন আমি এসেছিলাম। তো সেখানে দেখলাম যে এখন যে পর্যায়ে আসছে, আস্তে আস্তে মন্দিরটি তৈরি হচ্ছে। আমি চাইবো যে এটি খুব সুন্দর একটি ভব্য মন্দির হোক, কারণ আমরা তো বলা হচ্ছে যে আমরা বৈষম্য বিরোধী। তো সেখানে বিশ্ববিদ্যালয়ে যখন সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যখন ধর্মীয় প্রতিষ্ঠান থাকে, তো সংখ্যালঘু আমাদেরও থাকা উচিত। এখানেও আসলে বৈষম্য থাকা উচিত না। আমি চাইবো যে বিশ্ববিদ্যালয় পরিমণ্ডলেও যে ছাত্রছাত্রীদের সাথে, আমি নিজে যেহেতু বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, আমি নিজেও জানি বহু বিষয় যে অনেক বৈষম্য হয়।
তা আমি চাইবো সেই জায়গাগুলো থেকেও যেন আমরা বের হয়ে আসতে পারি। দেশের রাষ্ট্রযন্ত্রের আমার অনুরোধ থাকবে তাদের প্রতি। তো আপনাদের যারা আপনারা এখানে আছেন, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আপনারা ধর্মের জন্য কাজ করবেন, সক্রিয় থাকবেন। কারণ মনে করবেন যে যত বেশি সমস্যা, সমস্যা থাকলে সমস্যার সমাধান অতি দ্রুত আসে। রাত যত গভীর হয় প্রভাত তত কাছে আসে। কথাটি কিন্তু সত্য। কারণ কখনো কারো সাথে দিনের পর দিন অন্যায় করতে নেই। একটি বিড়ালকে যদি আপনি দিনের পর দিন দরজা জানালা বন্ধ করে আপনি মারতে থাকেন, এই বিড়ালটি একটি সময় আত্মরক্ষার জন্য সে নিরুপায় হয়ে যাবে। তার তখন কিছুই করার থাকবে না। তো বিষয়গুলো এরকম যে আমি বলবো যে কোনো মানুষের সাথেই অন্যায় করা উচিত না। অন্যায় করলে আপনারা তার কিন্তু ফল আপনাকে ভুগতে হবে। যেমন আমরা বাঙালি হিন্দুরাও কিন্তু আমরা একটা সময় এই জাতপাত করেছি, মানুষকে ছোট করেছি, তার কিন্তু ফল আমরা বাঙালি হিন্দুরা পেয়েছি। আজকে এই ভারতবর্ষে যতগুলো জাতি আছে তার মধ্যে বাঙালি হিন্দু সবচেয়ে অসহায়। তাদের যে অবস্থা, তাহলে এই বাঙালি হিন্দু যে অপরাধ আমরা করেছি, কিঞ্চিত হলেও তো অপরাধ করেছি, মানুষের মধ্যে ভেদাভেদ করেছি, তার ফল কিন্তু আমরা হাতে নাতে পেয়েছি। আমরা দেখেছি যে কি এখনো যারা আমাদের সাথে অন্যায় করছে সেটাও কিন্তু তাদের জন্য প্রাপ্ত আছে। অর্থাৎ প্রকৃতি কিন্তু কাউকে ক্ষমা করে না। আপনি অন্যায় করলে অন্যায়ের ফল আপনাকে ভোগ করতেই হবে। আজকে আমার সাথে যে অন্যায় হচ্ছে, অকারণে যে অন্যায় হচ্ছে, এই বিষয়গুলো আমি বলবো যে এগুলো না হোক। যেন মুখে মুখেই যেন আমরা বলছি যে আমরা কথায় কথায় আমরা চাইবো যে আমরা বৈষম্য বিরোধী যে বিষয়গুলো আমরা বলছি যে আমরা সবাই সমান। আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে এই কথাগুলো মুখে মুখে রয়ে যাচ্ছে, কিন্তু মানুষের সেই আচরণে দেখছি না, কর্মকাণ্ডে আমরা বিষয়গুলো দেখছি না। আমরা তো এমন কিছু চাই না, আমরা চাই এখানে কিছু আমাদের অধিকার, কিছু সুরক্ষা কবচ। আরে বাবা, বনেও তো যদি কোনো প্রাণী হারিয়ে যেতে থাকে, তার সংখ্যা কমে যেতে থাকে, তাকে আমরা কি অভয়ারণ্যের মধ্যে এনে রাখি? ঠিক সংখ্যালঘু আজকে আমরা এখানে শতভাগ সনাতন ধর্মাবলম্বী ছিলাম, আজকে সেখানে আমরা 7.95%। তাহলে এইভাবে আমাদের সংখ্যা কমে যাচ্ছে, সেখানে রাষ্ট্রযন্ত্রে দেখা উচিত যে কেন কমে যাচ্ছে। তার জন্য বিভিন্ন উদ্যোগ হওয়া উচিত, বিভিন্ন কমিশন তৈরি করা উচিত, বিভিন্ন প্রণোদনা দেওয়া উচিত যে কেন এদের সংখ্যা কমছে। আমরা দেখি নাই রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে পূর্ববর্তী সরকার আমাদের জিজ্ঞেস করছে যে আপনারা বলুন যে কেন কমে যাচ্ছে, আমরা কি করণীয়, কি করতে পারি এই বিষয়গুলো। তো এই কারণে আমি বলবো যে যেভাবে আমাদের সংখ্যা কমে যাচ্ছে, তো সেখানে আমরা চাই, আমরা এখানে ভূমি সন্তান, এই ভূমির সাথে আমাদের নারীর সম্পর্ক। আজকে এই উত্তর বাংলার পবিত্র নদী করতোয়া, এই করতোয়ার কথা আমাদের পুরাণে আছে, আমাদের শাস্ত্রে আছে। করতোয়া মাহাত্ম্যের মধ্যে আমরা জানি যে সেখানে শিব এবং পার্বতীর যখন বিবাহ হয়, তখন ওই সময় শিবের হাতে যখন জল সমর্পণ করা হয়, সেই জল করতল থেকে পড়ে গিয়ে এই নদীর উৎপত্তি হয়েছে। আমাদের সেই করতোয়া মাহাত্ম্য শাস্ত্রের মধ্যে আছে, সংস্কৃত শাস্ত্রের মধ্যে আছে। আমরা পদ্মা নদীর উৎপত্তি আমরা ব্রহ্মত্ব পুরাণে দেখি। অর্থাৎ এই ভূমির প্রত্যেকটা জনপদ, নদী কথা আমাদের শাস্ত্রে আছে। এই কারণে আমরা এখানে ভূমি সন্তান। আমাদের কথা, এই যে বঙ্গ, আমরা বাঙালি, এর কথা ঋগ্বেদের ঐতরারণ্যকের মধ্যে আছে, এই বঙ্গের কথা রামায়ণের মধ্যে আছে। আমরা অনেকে বলি যে রামের সাথে বাংলার সম্পর্ক নাই, কথাটি সর্বৈব মিথ্যা কথা। দশরথ তার রানী কৈকেয়ীকে গর্বের সাথে বলছে যে তার সাম্রাজ্যের মধ্যে যে সমস্ত জনপদ সমৃদ্ধশালী, সেই বর্ণনা দিতে যে বঙ্গের নাম নিয়েছে। তাহলে দশরথের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত যদি বঙ্গ থাকে, তাহলে বাঙালি কি দশরথ বা রামচন্দ্রের সাথে দূরের কেউ হয়? তার সাম্রাজ্যের অন্তর্ভুক্তই। তাহলে এই যে বিষয়গুলো আমরা, এবং মহাভারতের মধ্যে আমরা দেখি, সেখানে তো বঙ্গের উৎপত্তি আমরা দেখি রানী সুদেষ্ণার পঞ্চপুত্র অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, রাজসৌম্য, তার মধ্যে একজন বঙ্গ, এবং তার নাম অনুসারে এই জনপদের নামকরণ হয়েছে। তো এই বঙ্গের আমাদেরই রাজারা কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমরা সেই বর্ণনা পাই। তো অনেক কথা আছে, সেই বিষয়গুলো আমি আর কথা বাড়াবো না। আমি শুধু আপনাদের বলবো, আপনারা সক্রিয় থাকবেন, সচেতন থাকবেন।
আপনারা কোনো তেলবাজ দালাল হবেন না, সত্য কথাটা সত্যের মতো বলবেন। আমি পেটে ক্ষুধার্ত এটা বলার জন্য লজ্জিত হওয়ার কিছু নাই। আমি যদি ক্ষুধার্ত না বলি তাহলে অন্য বুঝবে কি করে যে আমি ক্ষুধার্ত আছি, আমার বলতে হবে। আমি সেই প্রমথ চৌধুরীর ভাষায় বলতে হয় যে সিংহ হয়ে বসে না থেকে কুকুর হয়ে চিৎকার করাও অনেক ভালো। তা আমরা এই কারণে আমরা বলবো যে আপনারা যে যে জায়গায় আছেন সেখান থেকে সক্রিয় হন। এবং আজকে দেখেন এই উত্তর বাংলা একটি ক্ষত্রিয় অধ্যুষিত, অধিকাংশ মানুষের নামের সাথে রায় বর্মন, অধিকাংশ মানুষের চেহারা আমরা দেখি যে একই রকম। তাহলে সেই ক্ষত্রিয় অধ্যুষিত আজকে ক্ষত্রিয়দের বীর কে? ক্ষত্রিয়দের শ্রেষ্ঠ দুটি বংশ, ভারতবর্ষের বা হিন্দু জাতির দুটি বংশ শ্রেষ্ঠ বংশ বলা হয়। কি কি বংশ? চন্দ্র বংশ আর সূর্য বংশ। দুটি বংশই ক্ষত্রিয় বংশ, এবং দুই বংশে, এক বংশে জন্মগ্রহণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ, আরেক বংশে জন্মগ্রহণ করেছে ভগবান শ্রী রামচন্দ্র। তাহলে সেই ভগবান রামচন্দ্রের বংশে যাদের জন্ম হয়েছে তাদেরও বলা হচ্ছে যে জয় শ্রীরাম বলা যাবে না, রামের নামে জয়ধ্বনি দেওয়া যাবে না। আরে ভাই, রামের নামে জয়ধ্বনি দেওয়া যাবে না? রামায়ণের মধ্যেই তো রামের নামে জয়ধ্বনি দেওয়া আছে। রামায়ণে সুন্দরকাণ্ডেই তো বলা আছে জয়ত্রী বলো রামা। হনুমান যখন লঙ্কায় প্রবেশ করে, সে যখন লঙ্কায় অগ্রসর হচ্ছে রাবণের প্রাসাদে, তখন জয় শ্রীরাম জয়ত্রী বলো রামা বলতে বলতে রামের নামে জয়ধ্বনি দিতে দিতে সে অগ্রসর হচ্ছে। তাহলে হনুমান যদি রামের নামে জয়ধ্বনি দিতে দিতে অগ্রসর হয়, আমি দিতে পারবো না? আজকে হনুমান কি? হনুমান রাম ভক্তদের কাছে পরম ভক্তকে হনুমান। তাহলে এই যে বিষয়গুলো, আজকে হনুমানের ধ্বজ, হনুমান খচিত ধ্বজ কে ব্যবহার করছেন? ভগবান শ্রীকৃষ্ণ তার পতাকায়। আজকে আমাকে বলা হচ্ছে যে জয় শ্রীরাম পতাকা, হনুমান পতাকা ব্যবহার করা যাবে না। তাহলে যেই হনুমান পতাকা ভগবান শ্রীকৃষ্ণ ব্যবহার করেছে তার তার ইয়ের উপর, রথের উপর আমি ব্যবহার করতে পারবো না। তাহলে এই যে ন্যারেটিভ, আজকে বলে জয় শ্রীরাম এটা পুরনো হিন্দিদের স্লোগান, বাঙালির সাথে সম্পর্ক নাই, কিন্তু তারা দেখে না এই কীর্তিবাসী রামায়ণ, চর্যাপদের পর বাংলার শ্রেষ্ঠ সম্পদ, চতুর্দশ পঞ্চদশ শতাব্দী কীর্তিবাসী রামায়ণ, সেখানেই কিন্তু জয়রাম বলে ধাইল বামন বারবার আছে, জয় রামের নামে জয়ধ্বনি করার কথা। অর্থাৎ যখনই রাক্ষসেরা ছিল, রাক্ষসদের সামনে বানরেরা কিন্তু রামের নামে জয়ধ্বনি দিতে দিতে অগ্রসর হতো। সেটা কীর্তিবাসী রামায়ণের মধ্যে একাধিক স্থানে আছে। তো এই কারণে আমি শুধু এই কথাটি বলবো যে অনেক মিথ্যা ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে তৈরি করা হচ্ছে। সেই ন্যারেটিভগুলো আপনারা শিক্ষিত সামনে তারা এগুলোর সক্রিয় থাকবেন, সচেতন থাকবেন, কেউ বিভ্রান্ত হবেন না, ধর্মান্তরিত হবেন না, এবং ধর্ম জাতির সেবা করবেন, ভালোবাসবেন। আপনাদের কল্যাণ হোক। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ কুশলজাহান স্যারকে তার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি শ্রীমৎ স্বামী অনশানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ ধুলাগিরি আশ্রম, চট্টগ্রাম। ॐ शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं श्रोत्रभाष्यकृतो वन्दे भगवन्तो पुनः पुनः। ईश्वर गुरुरात्मेति मूर्तिभेदविभागिने भूमद्व्यक्तदेहाय श्रीदक्षिणामूर्तये नमः। প্রিয় সনাতনী ভ্রাতা ও ভগ্নীগণ, আমার অন্তরস্থল থেকে প্রথম আমি আপনাদেরকে নমস্কার, স্নেহ তথা ভালোবাসা প্রদান করছি। আজকে আমরা যেখানে অবস্থানে এসে দাঁড়িয়েছি, আমরা প্রত্যেক দিন কোনো না কোনো ঘটনার সাথে যুক্ত হচ্ছি কিংবা সাক্ষী হচ্ছি। আমি আপনাদেরকে একটু বলবো, আজান হচ্ছে মনে হয়,
শোনা যাবে কি অতখানি? আচ্ছা, আদানটা একটা মিনিট একটু অপেক্ষা করি। হুম, আচ্ছা ঠিক। আমরা ভাই মাইকটা দেবে? সনাতন ধর্মের একটি বিরাট আদর্শ আছে, সেটি হচ্ছে আমরা যদি যারা নিত্য শ্রীমদ্ ভগবত গীতা চর্চা করি, সেখানে আমরা দ্বাদশ অধ্যায়ে দেখতে পাই ভগবান বলছেন মানুষের প্রথম ধর্ম কি। তিনি বলছেন সেখানে মানবতাই হচ্ছে প্রধান ধর্ম। তারপর বলছেন সহিষ্ণুতা, জীবমাত্রের প্রেম তথা দয়া। আমরা আজ এখানে যারা বিদ্যার্থীগণ এসেছি, আমরা জানি সবাই আমাদের জীবনের একটাই জীবনের ব্রত, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত, কেউ কেউ আমরা চার্টার অ্যাকাউন্টেন্ট না হওয়া পর্যন্ত আমাদের জীবন থেকে আমরা সরি না। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, সেই একদিন থেকে শুরু করে আপনার বয়স 20, 21, 22 কিংবা 70, 80 অবধি হবে, বয়সটা বাড়াটাই কি মোক্ষম, নাকি একটি বয়সের মধ্যে নিজের জীবনকে সাইন করা? গৌতম বুদ্ধের 4 শিষ্য মিলে যেভাবে সম্রাট অশোক সহ আমাদের ধর্মকে কেড়ে নিয়েছিল, তাকে পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন তিনি 32-এর মধ্যে। এখানে যারা আজকে বিদ্যার্থীগণ এসেছেন, আমি তাদেরকে একই কথাই বলবো, বয়স বাড়িয়ে বাহাদুরি না করে ওই 32-এর মধ্যে সীমাবদ্ধ রেখে জীবনকে ওই সত্য সনাতন ধর্মের ধ্বজাকে বহির্বিশ্বের মধ্যে সর্বত্রই এই সত্যের ধ্বজাকে স্থাপিত করতে পারলেই তবে আপনার বয়সের পরিপূর্ণতা পাবে। তাই আপনাদের বেশি বলতে আমি চাই না, কারণ আমরা আজকে সকালে আসছি পর্যন্ত নানা রকম প্রতিকূলতার মধ্যে আমরা সৃষ্টি হচ্ছি।